স্বাগতম লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টসে। আজ আমরা প্রবেশ করব বিশ্ব রাজনীতির বিশাল দাবার বোর্ডে, যেখানে পতাকা নয়, চলছে ক্ষমতার খেলা। কেউ খেলছে এক অবিবেচক চাল, কেউ দিচ্ছে সূক্ষ্ম কূটনৈতিক আঘাত। একদিকে বিশৃঙ্খলা, অন্যদিকে নিখুঁত পরিকল্পনা। এই চাল বদলের নাটকে আমি রশিদা ভাস্কর আপনাদের নিয়ে যাচ্ছি এক অভূতপূর্ব রাজনৈতিক যাত্রায়। একটি দেশ, এক নেতা, যার এক সিদ্ধান্ত নিজের দেশের অর্থনীতিকেই কাঁপিয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প আবার শিরোনামে। এইবার তার মোহে আগুন লেগেছে শুল্ক বাড়ানোর। ভারতের পণ্যে শুল্ক বেড়ে গেছে 25% থেকে সরাসরি 50%। এখন শুনতে হয়তো মনে হবে, আচ্ছা, এতে সমস্যা কি? চলুন এক উদাহরণ দিই। আমেরিকা ভারত থেকে স্টিল আমদানি করে। আগে যদি 100 টাকার স্টিল কিনত, এখন 50% শুল্কে তার দাম হবে 150 টাকা। এই বাড়তি 50 টাকা ভারত দেবে না, দেবে সেই আমেরিকান কোম্পানি যে স্টিল কিনছে। আর সেই কোম্পানি এই বাড়তি খরচ উঠিয়ে নেবে কার কাছ থেকে? অবশ্যই আমেরিকান সাধারণ মানুষের কাছ থেকে, প্রোডাক্টের দাম বাড়িয়ে, সার্ভিস চার্জ বাড়িয়ে। অর্থাৎ বাড়তি শুল্কের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে আমেরিকান ভোক্তার ঘাড়ে। ফলে বাজারে পণ্যের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি চড়বে, আর দেশের জিডিপি ধীরে ধীরে নিচের দিকে নামবে। ট্রাম্প যা বলছেন যে বাড়তি শুল্কে আমেরিকার ক্যাশ ইনফ্লো বাড়বে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। বরং এই নীতি বাজারের গতি কমিয়ে আমেরিকান অর্থনীতিকে রসাতলে পাঠাবে। আর ভুলে গেলে চলবে না, স্টিলের মতো কাঁচামাল রাতারাতি দেশে তৈরি করা সম্ভব নয়। স্টিল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে লাগে বছর, আর আমেরিকা হঠাৎ করেই সেই যোগান নিজে দিতে পারবে, এমনটা ভাবাটাই মূর্খতা। তাহলে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রকৃত ফল কি? একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে উৎপাদন খরচের উল্লম্ফন, যা শেষ পর্যন্ত আঘাত হানবে আমেরিকার বাজার ও মানুষের ক্রয় ক্ষমতায়। আর এর নামই অর্থনৈতিক আত্মঘাত। এবার আসি প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত নাম ইলন মাস্কের গল্পে। যে মানুষটিকে একদিকে উদ্ভাবক, স্বপ্নদ্রষ্টা আর ভবিষ্যতের স্থপতি বলা হয়, তিনি রাজনীতির দাবার বোর্ডে দিলেন এমন এক চাল, যা শেষ পর্যন্ত তার নিজের সাম্রাজ্য কাঁপিয়ে দিল। 2024 সালের নির্বাচন, ট্রাম্পের ক্ষমতায় ফেরার যাত্রা। প্রচারের মাঠে অর্থ ছিল তার সবচেয়ে বড় অস্ত্র, আর সেই অস্ত্র ভরিয়ে দিলেন ইলন মাস্ক প্রায় $300 মিলিয়ন বিশাল অনুদান দিয়ে। ভাবুন তো, একজন উদ্যোক্তা তার ব্যবসার পাশাপাশি নিজের রাজনৈতিক পছন্দের জন্য এত বড় ঝুঁকি নিচ্ছেন। ট্রাম্পের জয় মানে মাস্কের ব্যবসায়িক স্বপ্ন হয়তো আরও দ্রুত বাস্তবায়িত হবে, এমনটাই ছিল মাস্কের বিশ্বাস। কিন্তু বাস্তবতা কি? ক্ষমতায় ফেরার পর ট্রাম্প যেন সম্পূর্ণ অন্য মানুষ। ঋণ স্বীকার তো করলেনই না, বরং প্রকাশ্যে অপমান। টুইটারে লিখলেন ইলন ম্যাড বা পাগল। আর শুধু অপমানই নয়, ট্রাম্প অভিযোগ করলেন মাস্কের নীতি নাকি আমেরিকার ক্ষতি করছে। এরপর যা হলো তা যেন ব্যবসায়িক সম্পর্কের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ। ট্রাম্প ঘোষণা দিলেন স্পেস এক্স আর টেসলাকে সরকারি চুক্তি দেওয়া বন্ধ করবেন। ভাবুন তো, এক হাতে সমর্থন আর অন্য হাতে ব্যবসায়িক শিরা কেটে দেওয়া। ফলাফল, শেয়ার বাজারে টেসলার স্টক ধসে পড়ল 14% একদিনে। প্রায় $150 বিলিয়ন মার্কেট ভ্যালু উবে গেল। এমন ক্ষতি শুধু সংখ্যার খেলা নয়, এটি বিনিয়োগকারীর আস্থা, বাজারের মনোবল সবকিছু কাঁপিয়ে দিল। প্রশ্ন একটাই, যে নেতা নিজের সবচেয়ে বড় সমর্থককেও এমনভাবে ত্যাগ করতে পারে, সে কি দীর্ঘমেয়াদে কারো স্বার্থ রক্ষা করতে পারবে? নাকি এই দাবার বোর্ডে আজ মাস্কের ঘুঁটি পড়ল আর কাল পড়বে আরেকজনের? ট্রাম্পের শুল্ক আর মাস্কের বাজার ধস, এই দুই ঝড়ের মাঝেই ভারত নিল এক অদ্ভুত শান্ত কিন্তু হিসেবি অবস্থান। যেখানে অনেক দেশ হতাশা বা ক্ষোভে প্রতিক্রিয়া দেখাত, ভারত খেলল অন্য খেলা, কূটনৈতিক পাল্টাচাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 অগাস্ট চীন সফরে যাচ্ছেন। গন্তব্য এসসিও সম্মেলন। শুনতে সাধারণ মনে হলেও এর গভীর অর্থ আছে, কারণ শেষবার মোদী পা রেখেছিলেন চীনের মাটিতে 7 বছর আগে। আর সেই সময় থেকে ভারত চীন সম্পর্কের উপর জমেছিল নানা ধরনের উত্তেজনা। সীমান্ত বিরোধ, বাণিজ্য যুদ্ধ, রাজনৈতিক সন্দেহ। তাহলে হঠাৎ এই সফর কেন? এটি কেবল এক সম্মেলন নয়, বরং সম্ভাবনার দরজা খুলে দেওয়ার চেষ্টা।
যখন ট্রাম্প ট্যারিফ বাড়িয়ে আমেরিকায় ভারতের রপ্তানির চাপের মুখে ফেলছে, তখন চীন হতে পারে ভারতের জন্য নতুন বাজার বা অন্তত নতুন আলোচনার প্ল্যাটফর্ম। একটি হাত মেলানো হয়তো শুল্কের চাপকে কিছুটা হালকা করে দিতে পারে, কিন্তু এখানেই শেষ নয়। চীনের সাথে প্রকাশ্য রাজনীতির পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নীরবে অন্য এক মিশনে ব্যস্ত। গন্তব্য রাশিয়া। সেখানে চলছে উচ্চ পর্যায়ের আলোচনা রাশিয়ার তেল সরবরাহ আর প্রতিরক্ষার সহযোগিতা নিয়ে। এখন এই দুইটি ঘটনা যদি পাশাপাশি দেখা যায়, আপনি বুঝবেন ভারতের কৌশল কতটা গভীর। একদিকে চীনের সাথে কূটনৈতিক উষ্ণতা, যা অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে রাশিয়ার সাথে নিরাপত্তা ও জ্বালানি সমঝোতা, যা আমেরিকার চাপের সময়ে ভারতের বিকল্প যোগান নিশ্চিত করবে। ভাবুন তো, যখন আমেরিকা ট্যারিফ দিয়ে চাপে ফেলছে, ভারত কি করছে? আমেরিকার বাইরে এমন শক্তিশালী বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করছে, যাদের হাতে আছে জ্বালানি, প্রতিরক্ষা আর বাজারের চাবি। এটাই কূটনীতির আসল সৌন্দর্য। শান্ত চেহারার আড়ালে দাবার বোর্ডের নিখুঁত চাল সাজানো। চাল এমন, যা একদিকে প্রতিপক্ষকে অবাক করে, অন্যদিকে নিজের ঘুড়িগুলোকে অপ্রতিরোধ্য অবস্থানে নিয়ে যায়। ভারতের এই সফর আর ডোভালের মিশন এখনও বিশ্ব সংবাদের ততটা আলোচিত নয়, কিন্তু যারা বোঝে তারা জানে এই চালগুলোই ভবিষ্যতের রাজনৈতিক খেলায় ভারতের জয় নিশ্চিত করতে পারে। এবার আসি এক অপ্রত্যাশিত কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোড়ের দিকে। ভারত ও চীন, দুটি এশীয় দৈত্য যারা দীর্ঘদিন ধরে সীমান্ত সংঘাত, রাজনৈতিক অবিশ্বাস এবং বাণিজ্য প্রতিযোগিতায় মুখোমুখি ছিল। 2020 সালের গালওয়ান সংঘাতের পর দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। এটি ছিল শুধু পরিবহন স্থগিত নয়, বরং সম্পর্কের এক শীতলতম অধ্যায়ের প্রতীক। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। আগামী সেপ্টেম্বরের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনকে সামনে রেখে ভারত ও চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। 4 বছরের বিরতির পর এই পদক্ষেপকে অনেকে ট্যাকটিক্যাল নর্মালাইজেশন হিসেবে দেখছেন। তথ্য বলছে 2023 সালে ভারত-চীন বাণিজ্যিক লেনদেন $136 বিলিয়ন বেশি হয়েছে, যেখানে আমেরিকার সাথে ভারতের বাণিজ্য রেকর্ড ছাড়িয়েছে। কিন্তু পার্থক্য হল ওয়াশিংটন ক্রমশই শর্ত, চাপ ও শুল্ক নীতির মাধ্যমে তার প্রভাব খাটাতে চাইছে। ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে বাইডেন পর্যন্ত আমেরিকা বারবার দেখিয়েছে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থে অন্য দেশের বাজারে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে, এমনকি ঘনিষ্ঠ মিত্রদের ওপরও শুল্ক চাপাতে দ্বিধা করবে না। ভারত ও চীন ফ্লাইট পুনরারম্ভ তাই শুধু পরিবহন সুবিধা নয়, এটি এক স্পষ্ট বার্তা। প্রাচ্যের শক্তিগুলো একে অপরের সাথে যোগাযোগ ও বাণিজ্যের পথ খুলে রেখে পশ্চিমা অর্থনৈতিক চাপ ও ভূ-রাজনৈতিক দাদাগিরিকে ব্যালেন্স করতে চায়। এশিয়ার অভ্যন্তরে সংযোগ যত বাড়বে, আমেরিকার বাজার ও প্রযুক্তির ওপর নির্ভরশীলতা তত কমবে। ফ্লাইট চালু হলে শুধু পর্যটন নয়, বাণিজ্যিক প্রতিনিধি দল, প্রযুক্তি কোম্পানি এবং বিনিয়োগকারীদের যাতায়াত বেড়ে যাবে। এটি দুই দেশের মধ্যে বিকল্প সাপ্লাই চেইন গড়ে তুলতে সাহায্য করবে, যা আমেরিকার জন্য সরাসরি কৌশলগত চ্যালেঞ্জ। ড্রাগন ও হাতির এই সাময়িক হাত মেলানো সম্ভবত বার্তা দিচ্ছে, আমেরিকা একা নিয়ম বানাবে না। যখন আকাশের পথ খোলে, সেটি শুধু যাত্রী বহন করে না, বরং বহন করে নতুন ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিত। বন্ধুরা, এখানেই আসল শিক্ষা। আজকের বিশ্ব রাজনীতিতে একতরফা দাদাগিরির যুগ শেষ। ট্রাম্প ভাবছেন শুল্ক বাড়িয়ে অন্য দেশের অর্থনীতি চাপে ফেলে আমেরিকার ভাণ্ডার ভরে যাবে, কিন্তু বাস্তবতা উল্টো। ভারত, চীন, রাশিয়া এখন এমন এক মাল্টিপোলার শক্তি গড়ে তুলছে, যেখানে এক দেশের সিদ্ধান্ত অন্য সবাইকে নতজানু করতে পারবে না। ভারত আজ $4 ট্রিলিয়ন এক শক্তিশালী অর্থনীতি। আমেরিকার সঙ্গে ভারতের রপ্তানি প্রায় $77 বিলিয়ন, আমদানি প্রায় $41 বিলিয়ন। অর্থাৎ ভারত আমেরিকায় যে রপ্তানি করছে তার থেকে প্রায় $36 বিলিয়ন বেশি লাভ করছে। কিন্তু এই পরিমাণ ভারতের গোটা অর্থনীতির মাত্র 1%। তাহলে স্পষ্ট, ট্রাম্প যতই শুল্ক চাপান না কেন, ভারতের অর্থনীতি থেমে যাবে না।
আমেরিকার বাজার বন্ধ হলেও ভারতের ৯৯% শক্তি চলতেই থাকবে। আর এটাই আমাদের অর্থনৈতিক স্বাধীনতার আসল প্রমাণ। এদিকে আমেরিকার শুল্ক নীতি যদি স্টিল, প্রযুক্তি বা কাঁচামালে আঘাত হানে, এই দেশগুলো বিকল্প বাজার, বিকল্প সরবরাহ ব্যবস্থা আর দ্বিপাক্ষিক বাণিজ্য গড়ে তুলছে। ব্রিক্স ব্যাংক ডলারের বিকল্প ফাইন্যান্সিং দিচ্ছে। CIPS ব্যবস্থা আন্তর্জাতিক লেনদেনে সুইফটের বিকল্প হিসেবে দাঁড়াচ্ছে। আর রাশিয়া, ভারত, চীনের মধ্যে তেল বাণিজ্য এখন রুবল ও ইউএনে হচ্ছে, যা আমেরিকার ডলারের দাপটকে সরাসরি চ্যালেঞ্জ করছে। বন্ধুরা, ট্রাম্পের নীতি যতই আক্রমণাত্মক হোক, কূটনীতির দাবায় যেতে বুদ্ধি, ধৈর্য আর জোট গড়ার ক্ষমতা। আর সেটাই আজ ভারত নিখুঁতভাবে করে দেখাচ্ছে। আমি রশিদা ভাস্কর। আজকে এই গল্প ছিল দাদাগিরি বনাম কৌশলের, আবেগ বনাম ঠান্ডা মাথার হিসেবের। ট্রাম্পের শুল্কনীতি দেখালো শক্তি শুধু অর্থে নয়, কৌশলেও আছে। আর ভারত দেখালো $4 ট্রিলিয়ন অর্থনীতি মানে এক দেশের চাপ আপনার গতি থামাতে পারবে না। শেয়ার বাজারও সেই প্রমাণ দিচ্ছে। 2024 সালের সেপ্টেম্বর নিফটি পৌঁছায় ইতিহাসের সর্বোচ্চ 26,277 পয়েন্টে। আজ 14 আগস্ট 2025 নিফটি আবার শক্তভাবে দাঁড়িয়ে আছে প্রায় 24,630 পয়েন্টে। বিশ্লেষকরা বলছেন এই বছরেই সূচক ছুঁতে পারে 26,500 পয়েন্ট, আর 2026 সালের শেষে প্রায় 28,450 পয়েন্ট। এছাড়া 2025 সালের 14 আগস্ট S&P গ্লোবাল রেটিংস ভারতের দীর্ঘমেয়াদী সোভারেন ক্রেডিট রেটিং BBB- থেকে BBB-তে উন্নীত করেছে, যা গত 18 বছরে প্রথমবারের মতো। এই উন্নীতকরণ ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা, সুসংহত রাজস্ব নীতি এবং স্থিতিশীল মুদ্রানীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববাজারে ভারতের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হতে পারে। এছাড়া এই উন্নীতকরণ ভারতের ঋণ গ্রহণ খরচ কমাতে এবং টাকার মূল্যের স্থিতিশীলতায় সাহায্য করতে পারে। এ থেকেই বোঝা যায় আঘাত যত বড়ই হোক, ভারতের অর্থনীতি ও বাজার থামে না, এগিয়ে চলে নিজের গতিপথেই। এই দাবার বোর্ডে যারা মাথা ঠান্ডা রাখে, দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখে আর শক্তিশালী মিত্র জোট গড়ে তোলে, শেষ পর্যন্ত জয় তাদেরই হয়। আপনারা কি মনে করেন বিশ্ব রাজনীতির এই দাবায় আসল জেতার চাল কোনটা? আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।